নমস্কার, আপনারা শুনছেন গল্পকথকৃতি চ্যানেল। শুরু করেছি বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস একটু উষ্ণতার জন্য। আজকে শুরু করব দ্বিতীয় পর্ব। শেষ রাতে আমি একবার উঠেছিলাম, ওই পাশের বাথরুমে গেছিলাম। ছুটির ঘর থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। অসাড়ে ঘুমোচ্ছে শেষ রাতে। আবার গিয়ে যে শুলাম, সেই ঘুম ভাঙল 6টার সময়। বালিশের নিচ থেকে হাতঘড়িটা বের করে সময় দেখলাম, তারপর বিছানা ছেড়ে উঠে পড়লাম। এখনো বেশ ঠান্ডা। পূবের আকাশ পরিষ্কার হয়েছে, কিন্তু রোদ ওঠেনি। চতুর্দিক শিশিরে সাদা হয়ে রয়েছে। বাবুর্চিখানার দিকে দরজা খুলতেই লালি আর হাসান সেলাম জানালো। একটু গরম জল চেয়ে নিয়ে খাওয়ার ঘরের বেসিনেই দাঁত মেজে নিলাম, মুখ ধুলাম। ততক্ষণে হানিফও এসে গেছে মেটে ও মাংস নিয়ে। বাইরের রোদে চা দিতে বলে আমি ছুটিকে ডাকলাম। এবার ডাকতেই ছুটি সাড়া দিল। বললাম, কি তুমি জেগে জেগে শুয়ে কার স্বপ্ন দেখছো? আপনাকে তা বলবো কেন? তোমার চা পাঠিয়ে দেবো ঘরে লালিকে দিয়ে, নাকি উঠে চা খাবে? আমি মুখ ধুয়ে চা খাবো। তোমার বাথরুমের পিছনের দরজাটা খুলে দাও, লালি গরম জল দিয়ে দেবে। আর এই ঠান্ডা জল মুখে লাগিও না, তাহলে ওই সুন্দর মুখটার চেহারা ম্যাকলাস্কিগঞ্জের রিলিফ ম্যাপের মতো হয়ে যাবে। লালিকে জল দিতে বলে আমি বাইরে গিয়ে প্রথম রোদে পায়চারি করতে লাগলাম। রাস্তা ছেড়ে এখনও বাগানে নামা যায় না, ভিজে সপসপ করছে। গোলাপগুলোর পাপড়িতে শিশির পড়ে ঠান্ডায় জমে গিয়ে হীরের মতো দেখাচ্ছে। চতুর্দিক থেকেই পাখি ডাকছে, তিতিরের গলা সবচেয়ে জোর শোনা যাচ্ছে। একটু পরে নাইটি ছেড়ে কাল রাতে শাড়ি পরে ছুটি এলো। দরজা দিয়ে বাইরে পা দিয়েই চোখ বড় বড় করে বলল, সুকুদা, কি সুন্দর জায়গা গো! ইস, কত গাছ! সুকুদা, সত্যি বলছি, আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না সারা জীবন। আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। থাকো না, কে মানা করেছে তোমাকে? বলো, পছন্দ হয় তো এরকম একটা বাড়ি তোমাকে আমি কিনে দিই। এইরকম বাড়ি আমি তোমাকে একটা কিনে দিতে পারবো। এখানে বাড়ির দাম খুবই সস্তা। না না, ওইসবে আমার দরকার নেই। এইসব পার্থিব জিনিস আমার মোটেই ভালো লাগে না। ছুটি চা ঢালতে শুরু করলো। তাহলে তোমার কি ভালো লাগে? চেয়ার টেনে বসতে বসতে আমি বললাম, ওই তো, আপনি আমাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, তা যেন আমার কাছে চিরদিন থাকে। ও ছাড়া আর বেশি কিছু চাইবার নেই আমার। আমি মুখ তুলে ছুটির দিকে চাইলাম। ছুটি মুখ নামিয়ে চায়ের পেয়ালা এগিয়ে দিল আমার দিকে। এসব কথা থাক, কেমন ঘুম হলো বলো? দারুণ, এক ঘুমে আমার রাত পোয়ালো। আচ্ছা, এখন আমরা কি করব? এখন মানে একটু পরে আরেক কাপ চা খেয়ে তুমি স্নানটা সেরে নাও। তারপর পেয়ারাতলায় বসে ব্রেকফাস্ট খাও। নাস্তার পরে তোমাকে বেড়াতে নিয়ে যাব। পাকদণ্ডির পথে তোমাকে স্টেশনে নিয়ে যাব। এখানে স্টেশনটা দেখবে কি সুন্দর। ও মা, এখানে রেল স্টেশনও আছে নাকি? নিশ্চয়ই, স্টেশন নেই? ও, কলকাতা থেকে সোজা আসা যায়? হ্যাঁ, আসা যায় বই কি। কি মজা! দেখি, যদি স্টেশনটা পছন্দ হয়, তবে যখন কলকাতায় যাব পরের মাসে, তখন কলকাতা থেকে সোজা আপনার এখানে চলে আসব। তা এসো, কিন্তু বাড়িতে কিন্তু হেঁটেই আসতে হবে, কোনো ট্রান্সপোর্ট নেই। একজোড়া ঘুঘু ফলসা গাছ থেকে উড়ে এসে ভিজে মাঠে বসল। কি যেন খুঁটে খুঁটে খেলো, তারপর উড়ে গেল। ছুটি পাশের শাল সেগুনের জঙ্গলের দিকে চেয়ে চায়ের কাপ হাতে নিয়ে আনমনে ভাবল অনেকক্ষণ। নিজের মনে নিচের ঠোঁটটা অনবধানে কামড়ে ধরল। তারপর বলল, তাহলে আমি চান করে নিই। আপনি কি অন্য বাথরুমে যাবেন, না আমার চান হয়ে গেলে এই বাথরুমেই?
না না, এত সকালে আমার চান করাটা ঠিক হবে না। তুমি চান করে নাও, তারপর ওই বাথরুমেই আমি চান করে নেব। আমার সাজ সরঞ্জাম সব ওই বাথরুমেই আছে। ছুটি যখন চান করতে গেল, আমি তখন লালিকে দিয়ে বাইরের ঘরের বেতের টেবিলটা পেয়ারা তলায় বের করিয়ে ব্রেকফাস্ট টেবিল হিসেবে পাতলাম। একটা সবুজ সাদা চেকচেক টেবিল ক্লথ পাতলাম। এই জায়গাটা 2 দিন আগে গোবর দিয়ে নিকানো হয়েছে, পরিষ্কার দেখাচ্ছে জায়গাটা। পেয়ারা গাছগুলোর ফাঁক দিয়ে সাদা বেতের টেবিলের ওপরে রোদ এসে পড়েছে। রোদে পিঠ দিয়ে বসতে ভারী আরাম লাগে। এখানে রোজ ব্রেকফাস্টের সময় রোদে পিঠ দিয়ে বসে মনে হয় পৃথিবীর যত শান্তি সব বুঝি এইখানে এসেই বাসা বাঁধছে। গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, টেলিফোন নেই। ইচ্ছে করলেই যে কেউ শান্তি নষ্ট করবে তার কোনো উপায় নেই। যে শান্তি ভঙ্গ করতে আসবে তাকেও বহুদূর থেকে পায়ে হেঁটেই আসতে হবে। একটু পরেই ছুটি চান করে বেরিয়ে এলো। একটা সাদা খুলের লাল ও কালো পাড়ের পাছা পেরে তাঁতের শাড়ি পরেছে, লাল টিপ পড়েছে বড় করে। মাথার চুল খুলে এসেছে রোদে শুকোবে বলে। কি যে ভালো লাগছে ছুটিকে, কি বলবো। শুকুদা, খুব আরাম করে চান করলাম গো। ছুটি এসে আমার সামনে বসলো। ওর চুল, ওর চোখ, নাক, কান, দাঁত, ওর হাতের আঙুল, পায়ের পাতা সব কিছুর মধ্যে এমন একটা পরিচ্ছন্ন দীপ্তি যে ও যখনই চান করে ওঠে তখনই ওর দিকে অপলকে আমার চেয়ে থাকতে ইচ্ছে করে। কি দেখছেন? তোমাকে। এতদিনেও কি দেখা শেষ হয়নি আপনার? বোঝা শেষ হয়নি? এখনো কি কোনো সন্দেহ আছে, দ্বিধা আছে কোনো? জানি না। তবে এমন করে দেখছেন কেন? ওফ, কথা বলো না তো। জানো, এই সকালের পাখি ডাকা, শিশির ভেজা নরম প্রকৃতির পটভূমিতে তোমার এই সবে চান করে ওঠা নরম শরীর কেমন অদ্ভুতভাবে মানিয়ে গেছে। মনে হচ্ছে তুমিও বুঝি এই পরিবেশেরই একটা আঙ্গিক। একটুও নড়ো না, তোমাকে দেখতে দাও ভালো করে। কতক্ষণ যে ওখানে বসেছিলাম জানি না। একসময় ছুটি বলল, এখন রোদ বেশ গরম হয়েছে, এবারে আপনি চান করতে পারেন। আপনার জন্য কি গরম জল দিতে বলবো? তুমি এখানে চুপ করে বসো 10 মিনিট, আমি দাড়ি কামিয়ে চান করে আসছি। আপনি কখন দাড়ি কামান? সকালে। কেন বলো তো হঠাৎ এই প্রশ্ন? না, আমার এখনো জ্বালা করছে বলেই ছুটি অন্যদিকে মুখ ফিরিয়ে দুষ্টুমির হাসি হাসল। আমিও লজ্জা পেলাম একটু, বললাম, ঠিক আছে, আজকে সকাল দুপুর রাত্রির 3 বেলায় দাড়ি কামাবো। এই মা, আমি কি তাই বলেছি নাকি? তোর আপনি ভীষণ খারাপ। বাথরুমে আমি দাড়ি কামাচ্ছিলাম, এমন সময় লালি পিছনের দরজা ধাক্কা দিল গরম জল দেবার জন্য। গরম জলের বালতিটা দিয়ে লালি বলল, মেম সাহব কা কোই কপড়া হ্যায় আন্দার ধূপ মে দেনে কে লিয়ে? নেহি হ্যায়। পরক্ষণেই আমার চোখ পড়ল বাথরুমের র্যাকে। ছুটির অন্তর্বাস এবং সরু কোমরের একটি সায়া ঝুলছে র্যাকে। লালিকে বললাম এসে নিয়ে যেতে। সমস্ত বাথরুমটা ছুটির শরীরের সুগন্ধে ভরে আছে। আসলে গন্ধটা ওর সাবানের। সমস্ত বাথরুমটা গন্ধে ম ম করছে। সেই সুগন্ধি দরজা জানলা বন্ধ করা ঘরে গরম জলে চান করতে করতে ছুটির শরীরের কথা ভেবে আমার সমস্ত শীত চলে গেল। আমার সমস্ত শরীর এই দারুণ হিমেল সকালে এক আশ্চর্য উষ্ণতায় ভরে গেল। যে শরীরকে আমি ভালোবাসি, যে নূপুরের মতো নাভিকে আমি কল্পনায় দেখেছি বহুবার, যে মসৃণ রোমশ রেশমি কাঠবিড়ালিতে আমার স্বপ্নের মধ্যে আমি বহুবার হাত ছুঁয়েছি, যে সমর্পণে বুকে আমি বহুবার আমার মাথা এলিয়ে এই দ্বিধা বিভক্ত জীবনের সব ক্লান্তি অপনোদন করেছি, কল্পনার সেই সব এই সকালে যেন সত্যি হয়ে উঠল। আমার আর একটুও শীত রইল না। ছুটি ঠিকই বলে, ডাক্তাররা শুধু শরীরের চিকিৎসা করে, তারা মনের চিকিৎসা জানে না।
ব্রেকফাস্টের পর ছুটিকে নিয়ে বাড়ির পিছনের গেট দিয়ে বেরিয়ে পড়লাম। বললাম, এই শাড়ি পরে এমন শুনি পথে যেতে পারবে তো? ছুটি লাল আর কালো ফুলতোলা কার্ডিগানটার বোতাম বন্ধ করতে করতে বলল, একজন রোগী মানুষ যদি পারে তাহলে একজন সুস্থ মানুষই কেন পারবে না? নিশ্চয়ই পারব। গেটের পেছনেই নালাটা, জল যাচ্ছে তিরতির করে। পাথরের মাঝে মাঝে এখানে ওখানে জল জমে আছে। খুদে খুদে গাছগুলো তিরিং বিরিং করছে। চতুর্দিকে সেই হলুদ জংলি ফুলগুলো ফুটেছে। ওদের ফিনফিনে পাপড়িতে সকালের রোদ লেগে আছে। উপরে এখন এক আকাশ ঝকঝকে রোদ্দুর। পাখিদের চিকন গলায় রোদ পিছলে যাচ্ছে। ঘন পিটিশের ঝোপের মধ্যে দিয়ে খোয়াইয়ের লাল পথ উঠে গেছে পিছনের মালভূমির মতো টাঁড়ে। পিটিশের ফুলগুলো কমলা রঙা, কতগুলো লালও আছে। কেমন একটা ঝাঁঝালো গন্ধ ওদের ফুলে। চড়াইটা উঠে ছুটি এক দৌড়ে মালভূমিতে পৌঁছে গেল। পৌঁছে গিয়েই মাথা উঁচু করে একটা নিঃশ্বাস নিল। আহ, কি সুন্দর! আমি গিয়ে পৌঁছতেই আমার হাতে হাত জড়িয়ে বলল, আপনি যদি আমাকে মেরে তাড়িয়েও দেন আমি এখান থেকে কিছুতেই যাব না। বলে সামনের টাঁড়ের দিকে চেয়ে রইল। সুদূর বিস্তৃত মাঠ, মাঝে মাঝে পিটিশ ঝোপ, কুঁচ ফলের গাছ, হলুদ রঙা গোল গোল ফলের ঝোপ। আমি এদের নাম দিয়েছি জাফরানি। মাঝে মাঝে মহুয়া গাছ। বাঁ দিকে নাকটা পাহাড়, কঙ্কা বস্তির রাস্তা, সামনে দূরে কয়েক ঘর ওঁড়াওয়ের গ্রাম। আর যত দূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। সর্ষে আর সরগুজা লাগিয়েছে ওরা। উপরে ঝকঝকে নীল আকাশ, নিচে সবুজের আঁচল ঘেরা এই হলুদ স্বপ্নভূমি। ছুটি কথা না বলে তেমনি করেই দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি এগোবে না? ছুটি, ও ছুটি। ছুটি আমার দিকে মুখ ফেরালো। দেখলাম ওর দু চোখে দু ফোঁটা জল টলটল করছে। আমি আকাশকে সাক্ষী রেখে ওর দু চোখের পাতায় চুমু খেলাম। শুকুদা, বহুদিন পরে আজ আনন্দে আমার চোখে জল এলো জানো। সেই যেবার হায়ার সেকেন্ডারি পরীক্ষায় স্কলারশিপ পেয়েছিলাম, সেদিন আনন্দে কেঁদেছিলাম, মনে আছে। বাবা আমাকে জড়িয়ে ধরলেন, আমাকে শূন্যে তুলে বলতে লাগলেন, আই এম সো প্রাউড অফ ইউ। আমি কেঁদে ফেলেছিলাম শুকুদা সেদিন। এ কি, এই আবার কি? আজকে কাঁদছো কেন তুমি? হঠাৎ বাবার কথা মনে পড়ে গেল তাই। জানেন শুকুদা, আপনি যখন আমাকে আদর করেন তখন কেন যেন আমার বাবার কথা মনে পড়ে যায়। বাবা চলে যাবার পর আপনার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি শুকুদা। ছুটি। আমি ছুটির কোমরে হাত রাখলাম। চলো আমরা এবার এগোই। এরপর ফিরে আসতে কষ্ট হবে, রোদ আরও কড়া হয়ে যাবে। দাঁড়ান না এক সেকেন্ড শুকুদা, প্লিজ। আমি একটু কুঁচ ফল তুলে নিয়ে আসি। ছুটি দৌড়ে গেল কুঁচ ফল তুলতে। দৌড়ে গিয়ে তোড়া শুদ্ধই শুকনো কুঁচ ফল তুলে আনলো। দেখুন কি দারুণ না। তারপর লাল কালো কুঁচ ফলগুলোকে তোড়া শুদ্ধই নিজের হাত ব্যাগে পুড়ে ফেলল। আমরা যখন সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে মাঠ পেরুচ্ছি তখন ছুটি হঠাৎ বলে উঠল, সুখ নেই কো মনে, নাক ছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। মনে আছে শুকুদা? হ্যাঁ মনে আছে। কি হলো, আপনি একেবারেই চুপ আছেন যে? আমার খুব ভালো লাগছে তাই। কেন ভালো লাগছে? কেন ভালো লাগছে তুমি জানো না? কতদিন আমি এরকম স্বপ্ন দেখেছি, বিশ্বাস করো। কতদিন আমি স্বপ্ন দেখেছি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে যে একটু ভালো হয়ে উঠলে তোমার সঙ্গে এই হলুদ মাঠ পেরোবো। ভেবেছি তুমি সঙ্গে থাকলে, তুমি কাছে থাকলে, তোমার হাত ধরে একবারের জন্য ওই
আকাশ ভরা আলোয় এই হলুদ মাঠ পেরোতে পারলে আমি চিরদিনের মতো ভালো হয়ে যাব, আর কখনো কোনো অসুস্থতা আমাকে পীড়িত করবে না। দেখবেন সত্যি আপনি একবারে ভালো হয়ে যাবেন, আপনি দেখবেন। দেখতে দেখতে আমরা সেই সাদা পোড়ো বাড়িটার কাছে এলাম। জর্জ ওর ছেলেকে নিয়ে পথের পাশে মহুয়া গাছতলায় দাঁড়িয়েছিল। জর্জ আমাকে উইশ করলো। কি জর্জ, ভূতের উপদ্রব কমেছে না রাতে এখন এখানেই শুচ্ছ? ও বলল, না, রাতের বেলা ও স্ত্রী ও বাচ্চাকে নিয়ে প্যাট গ্লাসকিনের কাছে শুতে যায়। একটু এগিয়ে যেতেই ছুটি শুধলো, কি বলছিলেন আপনি শুকুদা? ভূত ভূত? আরে এরা বলে, এই যে বাড়িটা দেখছো না, পোড়ো বাড়ি, রাতের বেলা নানা রকম আওয়াজ হয়। এই যে ছেলেটা দেখছো, এর নাম জর্জ, জর্জ ব্যানার্জি। এই কাজ করতো এখানেরই একটা কলিয়ারিতে। তারপর সেখানের এক রেজা কুলিকে বিয়ে করে। বাচ্চাটি জর্জের ছেলে। ও, তা কেন এরকম করলো? ভালো লেগে গেছিল তাই। কাউকে যদি কারোর ভালো লেগে যায় তো কি করবে বলো? তবে এই বিয়ের জন্য বেচারাকে যা মূল্য দিতে হয়েছে তা ওই জানে। রেজাকে বিয়ে করার সঙ্গে সঙ্গে নাকি চাকরি ওর গেছিল। তারপর শুধু চাকরি যাওয়াতেই সব শেষ হয়নি, সমাজ আরও যত রকম প্রতিশোধ নিতে পারে ওর উপর তাই নিয়েছিল। জর্জ এখন যে কোনো কাজ করে, টাকা পেলেই কাজ করে। কিছুদিন আগে এখানে একটা বাড়ির সেপ্টি ট্যাঙ্ক খারাপ হয়ে গেছিল। এখানের একমাত্র জমাদার অনেক টাকা চেয়েছিল, যেহেতু সে একমাত্র জমাদার। তাই জর্জ মাত্র 30 টাকার বিনিময়ে নিচে নেমে বালতি করে সেই ময়লার ট্যাঙ্ক পরিষ্কার করেছিল। ইস, কি দুর্দশা! দুর্দশা বলো আর যাই বলো, এ কথা জানার পর ছেলেটার উপর কিন্তু আমার ভক্তি হলো। দোষের কি বলো তো? ভিক্ষাও চায় না, কারোর কাছে মাথাও নোয়ায় না। যা করেছে ভুল বা ঠিক তা করেছেই। সমাজের ভয়ে সুখে থাকার বিনিময়ে নিজের সিদ্ধান্তকে পর মুহূর্তে বাতিল করেনি। তুমি জানো না, গরমের দিনে অনেক সময় জর্জ শুধু পাকা মহুয়া খেয়ে থেকেছে, জানো তো? সিনিয়র কেমব্রিজ অবধি পড়েছে ও। আপনি ওর জন্য কিছু করতে পারেন না শুকুদা? করি, আমার যা সাধ্য তাই করি। আমি এসে ওকে টুকটাক কাজ দিয়েছি, খেতে বলি আমার সঙ্গে। এতে কতখানি উপকার হয় জানি না, তবে একটা মস্ত উপকার হয় এই যে ওকে সকলেই খরচার খাতায় লেখেনি। সমাজে হয়তো কিছু লোক এখনও আছে যারা ওর এই সৎ সাহসের প্রশংসা করে। কিছু লোকের মনে এখনও ওর জন্য সহানুভূতি আছে। আচ্ছা শুকুদা, ওর স্ত্রী কেমন দেখতে? খুব সুন্দরী বুঝি? না না, সুন্দরী কিছু নয়, সাধারণ রেজা মেয়েরা যেরকম হয়। একদিন আমার কাছে নিয়ে এসেছিল, তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আরও জানো, জর্জ একদিন দুঃখ করে আমাকে বলেছিল, একমাত্র পাদ্রী সাহেব ছাড়া আর কেউ তোমার মতো আমাকে সাপোর্ট করেনি। এমনি দুঃখ কষ্ট যা পাবার সে তো আমাকে পেতেই হয়েছে, মানে আমাদের। কিন্তু ওকে ছেড়ে দেওয়ার সহজ পন্থা যে সকলে বাতলেছেন, তা সহজ হলেও যে সৎ নয় এ কথা কেউই বলেনি। ও বলছিল, পাদ্রী সাহেব একদিন ওকে বলেছিলেন যে ইফ ইউ আর এ গুড খ্রিশ্চান ইউ শ্যাল নেভার ফোরসেক হার। জর্জ বলেছিল, অ্যান্ড ইউ সি, আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ গুড খ্রিশ্চান। বাহ, এত কষ্ট পাচ্ছে তবু মেয়েটাকে ছাড়েনি না? এখানে দেখছি দারুণ দারুণ সব ক্যারেক্টার আছে, খুব ইন্টারেস্টিং। আপনি যদি এই জায়গা নিয়ে লেখেন তবে চরিত্রের অভাব হবে না, কি বলেন? সে কথা কিন্তু সত্যি। এমন পরিবেশ এবং এমন বিচিত্র লোকজন, এদের নিয়ে লিখলে লেখা হয়তো কখনো ফুরবেই না। দেখতে দেখতে আমরা নালা পেরিয়ে চড়াইটা উঠে দীপচাঁদের দোকানের পাশ দিয়ে গিয়ে স্টেশনের রাস্তায় পড়লাম। পোস্ট অফিসের গা ঘেঁষে মুঙ্গারামের দোকানের পাশ দিয়ে গিয়ে স্টেশনে পৌঁছে গেলাম। ছোট্ট স্টেশন, প্ল্যাটফর্ম উঁচু নয়, মাটিতেই প্ল্যাটফর্ম। ওপারে ঘন শালবন,
আউটার সিগন্যাল জঙ্গলের মধ্যেই। দু একজন পেয়ারওয়ালা আতাওয়ালা বসে আছে সওদা নিয়ে, পানি পাড়ে ট্রেন আসার অপেক্ষায় পথ চেয়ে আছে। স্টেশনের একপাশে কার্নি মেম সাহেবের চায়ের দোকান। স্টেশন মাস্টার মশাইয়ের ঘরে জোর আড্ডা বসেছে। মাস্টার মশাই, ASM গাঙ্গুলিবাবু, সাহাবাবু, পোদ্দারবাবু, শৈলেন ঘোষ সকলের গলা শোনা যাচ্ছে। মাঝে মাঝে ফোনে কথা হচ্ছে অন্য স্টেশনের সঙ্গে। গুমিয়া, হ্যালো গুমিয়া, ম্যাকলাস কি বলছি, বড়বাবু, হ্যালো গুমিয়া, গুমিয়া। টক্কা টরে টরে টক্কা, টক্কা টরে মেসেজ আসছে, মেসেজ যাচ্ছে। একবার মাস্টারমশাই বাইরে এলেন, এসে আমাকে দেখেই নমস্কার করলেন। আমিও প্রতি নমস্কার করলাম। বললেন, কি কাউরে নিতে আইসেন নাকি? তা অয়েলেই খাইছে, আজও 1.5 ঘন্টা লেট। না না, নিতে আসেনি কাউকে, এমনি বেড়াতে এসেছি। ছুটি বেড়াতে বেড়াতে মিসেস কার্নির দোকানের সামনে চলে গেছিল। আমাকে হাতছানি দিয়ে ডাকলো। আমি যেতেই চোখ বড় বড় করে বলল, এই দেখুন কি দারুণ আলুর চপ ভাজছে, খাবেন? আমি খাবো না, তুমি খাও। না, আপনি একটা না খেলে আমি খাবো না। আমার এখন এইসব আজে বাজে জিনিস খাওয়া বারণ ছুটি। তাহলে আর কি হবে, আমার খুব ইচ্ছা ছিল খাবার। তুমি ভীষণ মতলববাজ হয়েছ। হইনি, বরাবরই ছিলাম, আগে আপনি লক্ষ্য করেননি। ইতিমধ্যে মিসেস কার্নি ভিতর থেকে বাইরে এসে হাসি মুখে এগিয়ে এলেন। বললেন, হ্যালো ডিয়ার, তুমি তো আর আন্টির খোঁজও নাও না। আমি ওর সঙ্গে ছুটির আলাপ করিয়ে দিলাম। মিসেস কার্নিকে আমি ডাকি ইয়াং লেডি বলে। 67 বছর বয়স, এখনও ফুল ফুল টুপি মাথায় দিয়ে লেডিস সাইকেল চালিয়ে ক্রমাগত লাপড়া কঙ্কা হেসালং করেন। আলুর চপ খাওয়াতে খাওয়াতে ছুটিকে বলছিলেন উনি ম্যাকলাস্কিগঞ্জের পুরনো কথা। মিসেস কার্নি এক বিস্ময়, ওকে যতই দেখি ততই অবাক হতে হয়। একসময় ওর স্বামী এখানের কলোনাইজেশন সোসাইটির সেক্রেটারি ছিলেন। গাড়ি ছাড়া চড়তেন না, প্রভাব প্রতিপত্তি সবই ছিল। এখন শুধু স্মৃতি আছে, আর আছে আত্মসম্মান। যে আত্মসম্মানের বশে ছোট্ট খাট্ট মানুষটি তার ছোট ছোট নরম হাতে এই কঠোর পৃথিবীর সঙ্গে সকাল 5টা থেকে রাত 11টা অবধি একাই লড়াই করে যাচ্ছেন। আলুর চপ শেষ করে মাটির ভাঁড়ে চা খেলাম আমরা দুজনে। ছুটি ভারী খুশি, বারবার বলতে লাগলো, আমি কিন্তু কলকাতা থেকে সোজা একবার ট্রেনে করে আসব, আপনি বেশ আমাকে নিতে আসবেন স্টেশনে। তারপর দুজনে গল্প করতে করতে ওই পাকদণ্ডির পথ দিয়ে হলুদ ক্ষেত পেরিয়ে আপনার বাড়ি পৌঁছব। কিন্তু হলুদ ক্ষেত তো আর চিরদিন হলুদ থাকবে না। কোনো হলুদ ক্ষেতই চিরদিন থাকে না, কিন্তু আমার মনের মধ্যে তো থাকবে, সব থাকবে। এই সকাল, আপনার সঙ্গে ফুল মারিয়ে এই বেড়াতে আসা স্মৃতি, এই সব তো চিরদিনই থাকবে। আমি চুপ করে রইলাম। মিসেস কার্নিকে বললাম, একদিন বিকেলে স্টেশনে আসবো, তারপর আপনার বাড়ি যাব গল্প করতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই এসো, আমি খুব আনন্দিত হব। আরও কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ছুটি বলল, সুকুদা চলুন এবার ফিরি, ফিরে গিয়ে আপনাকে একটা জিনিস রান্না করে খাওয়াবো। স্টেশনের গেটের কাছাকাছি যখন এসেছি তখন শৈলেনের সঙ্গে দেখা। ও বলল, এই যে দাদা, আমরা এবার থিয়েটার করছি, আপনি থাকবেন তো সেই সময়? আমি তো এখানেই মৌরুষিপাটটা গেড়ে বসেছি শৈলেন, এখন নড়বার নাম পর্যন্ত করব না। কিন্তু কি থিয়েটার বলো তো? পলাতক, মনোজ বসুর লেখা। সেই যে সিনেমা হয়েছিল না, আমি হিরোর রোল করব। কি দাদা, মানাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মানাবে। কিন্তু তুমি গান গাইতে পারো তো? পারি না, গাইব এক্ষুনি। ওর কথার ধরনে ছুটি মুখ লুকিয়ে হাসল। আমি বললাম, না না, এখন দরকার নেই, আমি তোমাদের রিহার্সালে একদিন আসব। তা তো আসবেনি, আর খালি আসলেই হবে না, চাঁদাও কিন্তু দিতে হবে। নিশ্চয়ই শৈলেন, চাঁদাও দেব। স্টেশন ছেড়ে হেঁটে আস্তে আস্তে ছুটিকে বললাম,
জানো তো, এই শৈলেন ছেলেটা ভারী প্রাণবন্ত, সব সময় হাসি খুশি, প্রাণে ভরপুর। ও সেদিন কি বলছিল জানো? বলছিল, দাদা তারাশঙ্করের কবি পড়েছেন? ভালো লাগে না? আহা কী সব গান! ভালোবেসে সুখ মিটিল না হায়, এ জীবন এত ছোট কেন? সত্যি দাদা, আমাদের জীবনটা এত ছোট কেন বলতে পারেন? আমার ইচ্ছা করে 1000 বছর বাঁচি। ছেলেটা কেমন পাগল পাগল। এইসব ছেলেদের মন কিন্তু খুব ভালো হয়। শৈলেন একটা দারুণ কন্ট্রাস্ট চরিত্র, জানো তো? ওকে ফুল প্যান্টের ওপর পাঞ্জাবি পরে তার উপর র্যাপার মুড়ে বসে আড্ডা মারতে দেখলে ওর সম্বন্ধে এক ধারণা হয়, আর যখন রেলের উর্দি পরে গম্ভীর মুখ করে স্টেশনের গেটে দাঁড়িয়ে টিকিট চেক করে তখন ও কিন্তু অন্য লোক। তখন দেখে বোঝারই উপায় থাকে না যে এই মানুষটাই এমন গান গায় বা পাগলামি করে বেড়ায়। তখন দেখে মনে হয় সৃষ্টির আদি থেকে ও বুঝি এমনই টিকিট চেক করেই আসছে। শুধু শৈলেন কেন, হয়তো আমরা সকলেই এরকম। আপনি যখন চেম্বারে বসে কাজ করেন আর আমি যখন অফিসে কাজ করি, তখন কেউ কি স্বপ্নেও ভাবতে পারে যে আমরা এমন পাগলের মতো ভালোবাসতে পারি? সরি, বলা উচিত আমরা বলাটা অন্যায় হলো। আমি জবাব দিলাম না কথার, ওর দিকে মুখ ফিরিয়ে তাকালাম। ছুটি বলল তারপর, ও একেবারে বাচ্চা ছেলে তো। বাচ্চাই তো, কতই বা বয়স হবে। তারপর অনেকক্ষণ আমরা চুপচাপ এলাম। কিছুক্ষণ পর ছুটি শুধল। আচ্ছা শুকুদা, আপনার কষ্ট হচ্ছে রোদ্দুরে? ছায়ায় দাঁড়ালে শীত করছে আর রোদে গেলেই গা পুড়ে যাচ্ছে, তাই না? তুমি আমার পাশে থাকলে কোনো কষ্টই আমার হয় না ছুটি। আসলে তোমার কষ্ট হচ্ছে, অনেক কষ্ট তো আমাকে সহ্য করতে হয়। এইসব একটু আধটু কষ্ট আজকাল আর কষ্ট বলে মনে হয় না। দূর থেকে সেই হলুদ ফুলের মাঠ দেখা যেতে লাগলো। একদল তিতির উড়ে গেল মহুয়াতলা দিয়ে। আশেপাশে কাদের গরু চড়ছিল নিচের খাদে। গরুর গলার ঘণ্টার টুং টুং শব্দ ভেসে আসছিল হাওয়ায়। আমার সামনে সামনে সেই হলুদ ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছিল ছুটি, আর আমি চলেছিলাম ওর পায়ে পায়ে চুপ করে। একটা অলস হলুদ সুগন্ধি ছায়া আমার সমস্ত বোধকে আচ্ছন্ন করে রেখেছিল। আমি স্বপ্নের মধ্যে হেঁটে চলছিলাম। হাসানকে কাল রাতে খাওয়া দাওয়ার পর ছুটি দিয়ে দিয়েছিলাম। আজ খুব ভোরে লালি উঠে রান্নাঘরে গিয়ে গরম জল করেছে। এখানে 7টার আগে এখন রোদ ওঠে না, এবং চামার রাস্তা দিয়ে বাসটা 7টা অথবা 7টার আগেই পাস করে যায়। তাই যাদের রাঁচি যাবার তারা সকলেই একটু আগেই গিয়ে বড় রাস্তায় দাঁড়িয়ে থাকে, কারণ এই একটা মাত্রই বাস আসে। যেতে না পারলে সকাল সকাল রাঁচি পৌঁছানোর আশা নেই। অন্যভাবে যাওয়া যে যায় না তা নয়, খিলাড়িতে গিয়ে অথবা টরি স্টেশনে ট্রেনে গিয়ে সেখান থেকে বাস ধরে যাওয়া যায়। খিলাড়ি থেকে রওনা হওয়ায় কোনো কয়লার ট্রাক ধরতে পারলে তাতেও যাওয়া যায়, কিন্তু সেসবে অনিশ্চিত এবং বড্ড ঝামেলার। তাই যখন গঙ্গা বাস দয়া করে চলে তখন লোকে গঙ্গা বাসকেই ভরসা করে থাকে। তবে গঙ্গা বাসের দয়া বছরের বেশিরভাগ সময়ই নাকি ইদানিং হয় না। ম্যাকলাস্কি থেকে চামা পর্দি এই 7-8 মাইল রাস্তাটুকুকে রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের টার্মিনোলজিতে ফেয়ার ওয়েদার রোড বলে। সেই জন্য বছরের মধ্যে যে কদিন বাসের মালিকপক্ষর মতে আবহাওয়া এবং রাস্তা যথেষ্ট ভালো মনে না হয়, ততদিন এই বাস অন্যান্য লাভজনক রুটে চলে। এই রুটে বাস প্রায় থাকেই না। কিন্তু ম্যাকলাস্কিগঞ্জের কয়েকজন বয়স্ক বৃদ্ধ অবসরপ্রাপ্ত লোক এবং আমাদের মতো কিছু প্রভাবহীন যাওয়া আসা করা লোকের সুবিধে অসুবিধার কথা কে ভাবে? বধির কানে নিষ্ফল প্রতিবাদ তুলে সমস্ত রকম অসুবিধাই সহ্য করতে হয়। এই বছর 12 মাসের মধ্যে 8 মাস বাস চলেনি এই রাস্তায়, অথচ প্রাইভেট গাড়ি, ট্রাক, জিপ
সবই সারা বছর, এমনকি ঘোরতর বর্ষাতেও যাতায়াত করে এবং করেছে। এখন শীতের সময়টা বাস চলছে। চোখ মুখ ধুয়ে জামা কাপড় পরে ভিতরে ড্রয়িং রুমে বসে চা ঢালছিল ছুটি। আজ সকালে ও একটা কালো শাড়ি পরেছে, সাদা ব্লাউজ, গায়ে সেই ফুল তোলা সাদা শাল। এখনও ভুরুতে আইব্রো পেন্সিল ছোঁয়ায়নি। ওর ভুরু দুটো কেমন ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে। আমি চা বানাচ্ছি, তুমি যাও তো, তোমার ভুরু ঠিক করে এসো। আমি না সেজে থাকলে আমাকে ভালো লাগাতে আপনার কষ্ট হয় বুঝি? না না, তা নয়, তোমাকে আমি সবসময় তোমার সবচেয়ে সুন্দর চেহারায় দেখতেই ভালোবাসি। অতএব বোঝাই যাচ্ছে আদেও আপনি আমাকে ভালোবাসেন না। আমার তো মনে হয় যদি কারোর কাউকে ভালো লাগে তো যে কোনো চেহারায় যে কোনো অবস্থায়ই ভালো লাগে, মানে ভালো লাগা উচিত। আমি কোনো জবাব দিলাম না। ছুটি উঠে পড়ল, বলল, এই ধরুন আপনার চা, আমি এক্ষুনি আসছি। ঘরের মধ্যে তখনও অন্ধকার। আমরা আলো জ্বালিয়ে বসেছিলাম। বাবুর্চিখানায় টুং টাং শব্দ হচ্ছে। ছুটি বলেছিল কিছু না খেয়েই যাবে। তারপর পিড়াপিড়িতে রাজি হয়েছে। শুধু দুখানা টোস্ট আর স্ক্র্যাম্বলড এগস আর 1 কাপ চা খেয়ে ও রওনা হবে বলল। বাসের এখনো 15 মিনিট দেরি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, চতুর্দিক সাদা হয়ে আছে বরফপাতের মতো রাতের শিশিরে। পাখিগুলোও এখনো সব স্তব্ধ হয়ে আছে। ছুটির ঘরে আলো জ্বলছিল। আয়নার সামনে ও বসে কি করছিল জানি না। হয়তো এই সাত সকালে ওকে সাজতে বলায় ও আমাকে ভুল বুঝেছে। মনে মনে আমি নিজেকেও কম বকিনি, এখনো বকছি। আসলে এই জড় ও স্থূল সংসারের মধ্যে বাস করে এমন বাড়াবাড়ি সৌন্দর্য জ্ঞান থাকার কোনো মানে হয় না। এই সৌন্দর্য প্রীতির জন্য মূল্য যে কম দিতে হয়েছে তা নয়, কিন্তু ছুটিকে কোনোদিনও অসুন্দর দেখিনি এক মুহূর্তের জন্য। তবু অসুস্থ না থাকলে ও কখনো এক মুহূর্তের জন্য আমার সামনে আসেনি না সেজে। অবশ্য না সেজে থাকলেও ওকে আমি সবসময়ই সুন্দর দেখি। ও জানে, ওর জানা উচিত আমি কি বলতে চেয়েছিলাম। সুকুদা, ও সুকুদা, একবার আসুন তো, দেখে যান একটা জিনিস। আরে তোমার চা তো ঠান্ডা হয়ে গেল। হবে না, এক্ষুনি যাচ্ছি, আপনি আসুন না 1 সেকেন্ড। আমি ওর ঘরে গিয়ে দেখি ও নিজেকে সম্পূর্ণভাবে সাজিয়েছে। ও আয়নার দিকে মুখ ফিরিয়ে আয়নায় আমার ছায়ার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল, কি এবার খুশি তো? আমি নিচু হয়ে ওর ডান কানের লতিতে আলতো করে একটা চুমু খেলাম। ছুটি মুখ নিচু করে ফেলল। পর মুহূর্তেই যেই মুখ তুলল ছুটি, দেখলাম ওর কাজল মাখা চোখ কি যেন বলবে বলে অধীর। ছুটি আমার 2 হাঁটুতে মুখ গুঁজে অস্পষ্ট অশ্রুরুদ্ধ গলায় বলল, আমার যেতে ইচ্ছা করছে না সুকুদা, আমাকে এখানে থাকতে দিন না, আপনার সঙ্গে, আপনার কাছেই থাকতে দিন। আমি বড় একা, আপনি ছাড়া আমার কেউ নেই। আপনাকে ফেলে আমার একটুও যেতে ইচ্ছা করছে না। আমি ওকে 2 হাতে তুলে নিলাম। ও অনেকক্ষণ আমার বুকে মুখ রেখে দাঁড়িয়ে রইল। আমি বললাম, ছুটি, ও ছুটি, পাগলামি করো না, চলো চা খাবে, চলো। ছুটি আমার সঙ্গে সঙ্গেই ওই ঘরে এলো। ওর চা একদম ঠান্ডা হয়ে গেছিল। লালিকে পট নিয়ে গিয়ে আবার চা আনতে বললাম। ছুটি আমার সামনে বসেছিল। চতুর্দিকের আলোহীন শীতার্ত পরিবেশের মধ্যেও আলোকিত উষ্ণ ঘরে। ছুটি আমার দিকে এবং আমি ওর দিকে চেয়ে থাকতে থাকতে আমাদের দুজনের চোখ, দুজনের মন কি এক আশ্চর্য অপ্রকাশ্য সুস্থ রোমাঞ্চকর উষ্ণতায় ভরে গেল। তারপর সেই উষ্ণতা সেই শীত সকালে আমাদের মন ভরে দিয়ে উপচে গেল দিকে দিকে। রঙিন রোদ গড়িয়ে গেল শিশির ভেজা ঢালে ঢালে। পাখি ডেকে উঠল ডালে ডালে। চতুর্দিকে সঞ্চারিত সদ্যজাত প্রাণের আভাস পরিস্ফুট হয়ে উঠল। ছুটির জলভেজা চোখে এক দারুণ খুশি ঝিলিক দিয়ে উঠল। তারপর দেখতে দেখতে
ওর মুখের সব বিষাদ এক পরিস্থিতির দীপ্তিতে দীপ্তিমান হয়ে উঠল। ছুটি আমার দিকে চেয়ে হাসছিল, আমিও ওর চোখে চেয়ে হাসছিলাম। আমি গিয়ে বাইরে দরজা খুললাম। ছুটি চায়ের পেয়ালা নিয়ে আমার গা ঘেঁষে এসে দাঁড়ালো। আমরা দুজনে সবিষয়ে দেখলাম সমস্ত পৃথিবীতে এই প্রথম ভোরের আশ্চর্যতায় আলো আর শব্দের এক কোমল নরম যুগলবন্দি বাজছে। একটু পরেই লালি চায়ের সঙ্গে খাবারটুকু নিয়ে এলো। ছুটি অনিচ্ছার সঙ্গেই খেলো। তারপর মালু ছুটির সুটকেসটা হাতে নিয়ে এগিয়ে গেল যদি বাস এসে পড়ে তবে তাকে 2-1 মিনিট রুকবে বলে। এরপর আমি আর ছুটিও বেরোলাম। ও মুখ নিচু করেই হাঁটছিল, কিছু কথাও বলছিল না। একবার বলল, আচ্ছা রাঁচিতে কখন পৌঁছাবো? এই 10টা নাগাদ পৌঁছে যাবে। আবার কবে আসবে ছুটি? জানি না, দেখি আবার কবে ছুটি পাই। এমনি করে শুধু রবিবারের জন্য একদিনের জন্য আমি আসবো না, এতে খুব কষ্ট হয়। এবারে এলে 3-4 দিন ছুটি নিয়েই আসবো। আর কুঁচ ফলগুলো নিয়েছিলে? হ্যাঁ, ফুলদানিতে সাজিয়ে রাখবো, এখানের কথা তখন মনে পড়বে। তারপর আর কোনো কথা হলো না। চারিদিকের নানা রকম প্রভাতী পাখির কলকাকলির মধ্যে আমরা বাসের জন্য দাঁড়িয়ে রইলাম। দূর থেকে বাসটা আসার শব্দ শোনা গেল। ছুটি হঠাৎ ফিসফিস করে বলল, চিঠি দেবেন কিন্তু, রোজ একটা করে চিঠি লিখবেন আমাকে। বলুন লিখবেন। রোজ চিঠি পেলে চিঠি পেতে তোমার আর ভালো লাগবে না। তুমি দেখো, লেখার মতো কিছু থাকলে লিখতে যখনই ইচ্ছা করবে তখনই লিখব। আর ইচ্ছা না করলে লিখবেন না? ইচ্ছা করবে, সব সময় হয়তো ইচ্ছা করবে, তবু আমি রোজ লিখব না। তুমি জানো কেন রোজ লিখব না? না, আমি জানি না, আমি কিচ্ছু জানতে চাই না। আমি রোজ একটা করে চিঠি চাই। ইতিমধ্যেই বাসটা এসে গেল। গিরধারী ড্রাইভার স্টিয়ারিংয়ে বাঁ হাত রেখে ডান হাত তুলে নমস্কার করল। ছুটি আমার দিকে ফিরে বলল, আসি, ভালো হয়ে থাকবেন। বাস ভর্তি লোক ছিল, আর কোনো কথা বলার সুযোগ হলো না। ওর হাতে হাত রাখার সুযোগও আর হলো না। বললাম, এসো, তুমি আমাকে চিঠি লিখো। ও মাথা হেলালো। বাসে উঠে সামনের দিকে জানলার পাশে বসল। তক্ষুনি বাসটা ছেড়ে দিল। অনেকক্ষণ পাখির ডাক, ফুলের গন্ধ, শিশিরের নরম হালকা সুবাস সব ছাপিয়ে আমার ছুটিকে ছিনিয়ে নিয়ে যাওয়া কর্তব্যের বাসটার পোড়া পেট্রোলের গন্ধে আকাশটা ভরে রইল। আবহাওয়া তার গিয়ারের গোঙানিতে গাঢ় হয়ে রইল। ছুটির সঙ্গে আমার অনেকখানি অশরীরী আমি অনবধানেই গঙ্গা বাসে মনে মনে ছুটির পাশে বসে উধাও হয়ে গেল। শুক্রবারের হাটে গেছিলাম। এসব হাটে বাণিজ্য হয়, বিকিকিনি হয়, কিন্তু ব্যবসাদারি গন্ধটা শহরের বাজারের মতো তীব্র নয়। হাটের দিনে ক্রেতা ও বিক্রেতাদের দেখে মনে হয় এরা যেন সবাই একটা খেলায় মেতেছে। বড় রাস্তা দিয়ে গেলে অনেক ঘুর পড়ে, তাই বাড়ির পিছনের তিতির কান্নার হলুদ মাঠ পেরিয়ে মহুয়া গাছগুলোর তলায় তলায় ঝাঁটি জঙ্গলের মাঝে মাঝে যে পায়ে চলা পথ চলে গেছে, টিলা নালা পেরিয়ে সেই পথ দিয়েই চললাম। শর্টকাটে এলে গিজার সামনে উঠতে হয়, তারপর ছোট্ট একটা বস্তি পেরোলেই লেভেল ক্রসিং। লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ডাইনে বাঁয়ে তাকালে চোখে পড়ে লাইনটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ডাইনে সোজা চলে গেছে খিলাড়ি পত্রাতু হয়ে বারকাকানার দিকে, আর বাঁ দিকে গেছে হেহেগাড়া, রিচুঘুটা, কুমান্ডি, চিপাদহর হয়ে ডালটানগঞ্জে। লেভেল ক্রসিং পেরোলেই মিস বনারের বিরাট পাকা বাড়ি। এই অবিবাহিতা একাকী বৃদ্ধা সারা দিন হাঁস মুরগির দেখাশোনা করেন। শীতের দুপুরে দাঁড়িয়ে নিজের মনে রাজহাঁসিদের সঙ্গে কথা বলেন। তার বাড়ি পেরোনোর পর বাঁয়ে আরও অনেক বাড়ি,
হেসালংয়ের পথের পাশে। পথটা সোজা চলে গেছে, মাঝখানে একটা মোড়, ডাইনে ঘুরলে হেসালংয়ের হাটের রাস্তা, আর মোড় ছেড়ে সোজা একটু গেলেই শুঁড়িখানা। ইতস্তত শালপাতার দোনা ছড়ানো ছিটানো, মত্ত অবস্থায় যুবক যুবতীরা, আর মুখে খেউর চোখে কেতুর ভস্মপ্রায় বৃদ্ধরা। হাট পেরিয়ে পথটা সোজা চলে গেছে খিলাড়ির দিকে, এসিসি কোম্পানির সিমেন্ট ফ্যাক্টরিতে। মালু আগে আগে চলেছিল, মাথায় পাগড়ি বেঁধে, লাঠির ডগায় থলিয়া ঝুলিয়ে, গায়ে নতুন খাকি রঙা কোট পরে। মোড়ের মাথায় এসে মালুকে মনে করিয়ে দিলাম যে হাটে গিয়ে ও যেন ইচ্ছে করে হারিয়ে না যায়। ও গতবার ইচ্ছে করে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়ে সোজা শুঁড়িখানায় চলে গেছিল। তারপর মত্ত অবস্থায় রাতে ফিরে এসে আমাকে হাত নাড়িয়ে নাড়িয়ে বলেছিল, যাও তুমকো হাম বরখাস্ত কর দিয়া, तुम्हारा माफिक नौकर हमको नहीं चाहिए। মালু কথা দিল যে সে আর এবার হারাবে না। হাট বেশ জমে গেছে, দেহাতিরা এসেছে টাটকা শাকসবজি নিয়ে। একপাশে মোরগ মুরগির ভিড়, তারই পাশে বাঁশের গায়ে ঠ্যাং উপরে মাথার নিচে করে ঝোলানো আছে চামড়া ছাড়ানো নগ্ন খাসি। খাসিগুলোর মৃত্যুর পরও নিস্তার নেই। সমস্ত অপমান থেকে ছুটি পাবার পরও এক নগ্ন নির্লজ্জতায় ওদের মুক্তি। এদিকে রাবারের চটি, ওদিকে কাচের চুড়ি, প্লাস্টিকের খেলনা, রূপোর গয়না, পকোড়ার দোকান, চায়ের দোকান, আর মধ্যে মধ্যে দূর দূর গ্রাম থেকে আসা চুলে কাঠের কাঁকই গোঁজা তেল মাখা, টান টান করে চুল বাঁধা ৮-৬০ বনজ মেয়েরা। রূপোর গয়নার দোকানে ভিড় করেছিল একদল শহুরে সুন্দরী মেয়ে, এখানের কোনো বাসিন্দার বাড়ির ক্ষণকালের অতিথিরা। তাদের রঙিন বেলবটম ও বহুমূল্য শাড়ি, তাদের চুল বাঁধার কায়দা ও রকমারি সানগ্লাস ম্লান করে তাদেরই পাশে বসে আছে এখানের মেয়েরা। গাছের ছায়া দাঁড়িয়ে বসে এ ওর মাথার উকুন বাজছে, কেউ বা হেসে হেসে ঝর্নার মতো এ ওর গায়ে ঢলে পড়ছে। তাদের উত্তোলিত হাতের ফাঁকে ফাঁকে দু এক ঝলক চোখে পড়ছে তাদের নিবিড় স্তন, তাদের মেদহীন পরিশ্রমী পুরন্ত দেহ, তাদের সরল নিরাবরণ তরঙ্গময় সৌন্দর্য। আর ওদেরই পাশে আসলের অভাব মেকিতে ভরানো বিত্তবতী সভ্য যুবতীরা, তাদের সমস্ত প্রাপ্তি সত্ত্বেও ওদের আর চোখে দেখে শারীরিক হিংসায় জ্বলে যাচ্ছে। আমার বন্ধু পানওয়ালার দোকান থেকে 2টো পান খেলাম জর্দা দিয়ে। চায়ের দোকানে সকলের সঙ্গে বসে চা খেলাম। ধীরে সুস্থে হাট শেষ হলো। হুহু করে উত্তরে হাওয়া বইছিল, হৈ হৈ করে যাচ্ছিল শালপাতার সঙ্গে খড়কুটো, গরু, ঘোড়া, ছাগল, মুরগি আর তেলে ভাজা পকোড়ার গন্ধমাখা ধুলো। সমস্ত হাট থেকেই একটা গুঞ্জরণ বাজছিল উচ্চ গ্রামে। হেসালংয়ের হাটে এলে আমার মন প্রতিবারই ভীষণ চমৎকৃত হয়। এখানে কোনো দৌড়াদৌড়ি নেই, লোকাল ট্রেন বা লাস্ট বাস মিস করার চিন্তা নেই। সময় মতো উপস্থিত না হবার জন্যে অফিসের বড় সাহেব বা কোর্টের জজ সাহেবের ভ্রুকুটির ভয় নেই। ঘড়ি আবিষ্কার হবার পর যদিও বহু সহস্র বছর পার হয়ে গেছে, কিন্তু মানুষ এখানে আজও ঘড়ির উপর কর্তৃত্ব করছে, ঘড়ি মানুষের উপর নয়। এই হাট করা ছেলে মেয়েদের কাউকে যদি শুধানো যায় তোমার বয়স কত বছর, সে প্রথমে জবাব দেবে না, হেসে বলবে জানি না। তারপর পিড়াপিড়ি করলে ভ্রু কুঁচকে অনেক ভেবে বলবে, যে বছর পাহাড়তলির আমলকি বনে একটিও আমলকি ধরেনি, যে বছর আমলকি তলায় চিতল হরিণের ঝাঁক খেলা করেনি, ও সে বছর জন্মেছিল। ওরা ওদের জন্ম, ওদের মৃত্যু, ওদের জীবন কোনো কিছু নিয়েই কখনো মাথা ঘামায়নি। অথচ ওদের স্বল্পবিত্ততা ছাড়া ওদের আর কোনো অভাব নেই, কারণ ওরা আমাদের মতো প্রতি মুহূর্তের তীব্র ও বহুবিধ অভাববোধে নিজেদের কণ্টকিত জর্জরিত করেনি। ওদের মতো হতে পারলেই কি ভালোই না হতো, কিন্তু ওদের জগৎ আর আমাদের জগৎ যে এক নয়। আমরা যে সেই অভাববোধহীন দিনগুলিকে বহুদিন আগে পিছনে ফেলে রেখে এই সাইক্লোনিক বুভুক্ষু মানসিক জগতে প্রবেশ করে ফেলেছি। এই জগৎ,
এই মানসিকতা থেকে বেরোবার পথ তো আমাদের হাতে নেই। মুরগি কিনতে কিনতে হঠাৎ দত্তবাবুর সঙ্গে দেখা। ছোটোখাটো ভালো স্বাস্থ্যের ভদ্রলোক, বয়স 60-এ পৌঁছেছে, কিন্তু শক্ত ৮-৬০ শরীর। এখনও অবলীলাক্রমে ৫-১০ মাইল হেঁটে বেড়ান। বেড়ানোর জন্য নয়, এখানে প্রয়োজনেই প্রত্যেককে দিনে ২-৩ মাইল কমপক্ষে হাঁটতে হয়। দত্তবাবুর ছেলেরা সকলেই মোটামুটি দাঁড়িয়ে গেছে, তবুও উনি এখন একটা চাকরি নিয়েছেন সময় কাটাবার জন্য ডালটনগঞ্জের কাঠ ও বাঁশের নামকরা এক ঠিকাদার কোম্পানিতে। উইকেন্ডে এখানে আসেন। দত্তবাবুর পরেই দেখা হলো রায়বাবুর সঙ্গে। উনিও এখানের অন্যতম পুরনো বাসিন্দা। বয়স ৭৫ হয়েছে, কিন্তু চেহারা দেখে বোঝার উপায় নেই। হেসালং ও খিলারির হাটে এখনও নিজে যান, এখনও রোজগার করেন নানা কিছু করে। মাইলের পর মাইল হেঁটে এর বাড়ি তার বাড়ি গিয়ে খাল খড়িয়াত শুধন। খাল খড়িয়াত আজ থেকে অনেক বছর আগে যখন অ্যাংলো ইন্ডিয়ানরা এখানে ১০,০০০ একর পাহাড় ও জঙ্গল সরকারের কাছ থেকে নিয়ে কলোনাইজেশন সোসাইটি অফ ইন্ডিয়ার পত্তন করে এখানে কলোনি করেন, তখন থেকেই উনি এখানে আছেন। তখন এই জায়গাটার চেহারা নাকি অন্যরকম ছিল। রাস্তাঘাট সব চমৎকার ছিল। অনেকের বাড়িতেই নাকি গাড়ি ছিল। প্রত্যেক বাড়িতে যাবার মতো মোটরের রাস্তাও ছিল। সকাল বিকেলে ফুটফুটে মেয়েদের দেখা যেত গান গাইতে গাইতে গরুর গাড়ি চালিয়ে ক্ষেত খামার থেকে আসতে যেতে। তখনই বুথ সাহেবের ফার্মেরও পত্তন হয়। বিরাট জায়গা নিয়ে ফল ও ফসলের চাষ। এখনও সেই ফার্ম আছে, তবে এক মারোয়ারি ভদ্রলোক এখন কিনে নিয়েছেন সেই ফার্ম। রায়বাবুর মদের দোকান ছিল এখানে সেই সময়, ফরেন লিকার শপ। বলছিলেন পুরো বিহারে তখন তার দোকানের বিক্রি ছিল সবচেয়ে বেশি। এই জায়গাটার চেহারা কী ছিল দেখে এখন বোঝার উপায় নেই। দেশ স্বাধীন হলো। তারপর দেশ স্বাধীন হবার পরেই অ্যাংলো ইন্ডিয়ানরা একে একে এখান থেকে সরে পড়তে লাগলেন। কেউ ইংল্যান্ড, কেউ কানাডা, বেশিরভাগই অস্ট্রেলিয়ায় পাড়ি দিলেন। বাড়িগুলো সব একে একে বিক্রি হয়ে গেল। তাদের বদলে জঙ্গল পাহাড় ভালোবাসেন এমন ভিনদেশি লোক এসে এখানে জমতে লাগলেন। এখন জায়গাটা দেশি বিদেশি ও স্বল্প সংখ্যক অ্যাংলো ইন্ডিয়ানদের আন্তর্জাতিক জায়গা হয়ে গেছে। চ্যাটার্জি সাহেবদেরও দেখলাম, আলাপ নেই ওদের সঙ্গে। মিলিটারিতে ছিলেন চ্যাটার্জি সাহেব, এখন রিটায়ার করে এখানে আছেন, জোত জমি করেন। ওর মেয়েটিকে দেখলেই আমার বড় মন খারাপ লাগে। ভারী সুন্দরী, বিয়ের অল্প কিছুদিন পরেই স্বামী প্লেন ক্র্যাশে মারা যান। তার ছোট ছেলেটিকে নিয়ে সে বাবা মার সঙ্গে এখানেই থাকে। ম্যাকলাস্কিগঞ্জের এই বন পাহাড়ে ও নিশ্চয়ই কিছু পেয়েছে, যা দিয়ে ওর একাকিত্ব ভরিয়ে রাখে। সাদা পোশাক পরা মেয়েটিকে যখনই দেখি তখনই মন এক পবিত্রতায় ভরে যায়। বিষাদেরও বোধহয় কোনো নিজস্ব পবিত্রতা আছে। ওর প্রতি এক নীরব সমবেদনায় মনটা হু হু করে ওঠে। হাট শেষ করে বাড়ি ফিরব, এমন সময় মিসেস কার্নির সঙ্গে দেখা। মিসেস মেরেডিথের ভাগ্নির সঙ্গে ইয়াং লেডি হাটে এসেছিলেন। আমাকে বললেন, পালাবে না, আজ আমার সঙ্গে বাড়ি চলো, আমার ওখানেই খেয়ে যাবে। বেশ, তাই হবে। মালুকে বললাম আমি বাড়ি ফিরে যেতে। তারপর বাড়ির পথেই যায় না শুঁড়িখানার মোড়ে হঠাৎ ডান দিকে ঘুরে যায়, তা লক্ষ্য করার পর নিশ্চিত হলাম যে না, ও বাড়ির দিকেই যাচ্ছে। বেলা পড়ে এসেছিল। হাট শেষ করে সবাই একে একে বাড়ির দিকে ফিরছিল। যাদের সওদা কেনা হয়ে গেছে, যাদের বেচাও শেষ, তারা সবাই। একসময় মিসেস কার্নির সঙ্গে হাট থেকে বেরিয়ে পড়লাম। ছোট মেয়ের মতন ফুটফুটে বৃদ্ধা হাই হিল জুতোর খুট খুট আওয়াজ তুলে পাশে পাশে হাঁটছিলেন। বয়স হয়ে গেলে সব মানুষই বেশি কথা বলেন। যাদের বোধহয় মনে হয় তাদের এত কথা বলার ছিল অথচ বলা হলো না, বোধহয় মনে হয় এখন না বলে ফেললে পরে আর বলা যাবে না, কিংবা হয়তো তাদের কথা শোনার মতো লোক জোটে না। যুবক যুবতীরা তাদের এড়িয়ে চলে। তাই যদি কেউ মনোযোগ সহকারে তাদের কথা শোনেন,
তারা নিজেদের কিছু কথা বাকি না রেখে সব কথা শোনাতে চান। মিসেস কার্নির বাড়িতে যখন এসে পৌঁছলাম তখন আলো চলে গেছে, কিন্তু পশ্চিমের আকাশে তখনও লালচে আভা। এক ঝাঁক মিঠো বক তাদের লম্বা লম্বা পা ঝুলিয়ে নিস্তরঙ্গ সন্ধ্যার আকাশে দুলতে দুলতে টাঁড় পেরিয়ে নাকটা পাহাড়ের নিচে ফিরে চলেছে। চওড়া বারান্দা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত রেলিং দেওয়া, পরপর অনেকগুলো ঘর, প্রত্যেক ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম, উপরে টালির ছাদ। একপাশে দুটি ঘর ভাড়া দেওয়া আছে বুথ ফার্মের একজন কর্মচারীকে, অ্যাংলো ইন্ডিয়ান, সপরিবারে তিনি সেখানে থাকেন। বাকি তিনটি ঘর মিসেস কার্নি আগন্তুকদের ভাড়া দেন। বাইরে বড় করে হলুদের উপর সাদায় লেখা রয়েছে রেস্ট হাউস, 8 টাকায় থাকা খাওয়া। আগে আগে বেড়াতে এসে এখানে একাধিকবার ছিলাম। থাকা তেমন আরামপ্রদ না হলেও খাওয়া এবং মিসেস কার্নির যত্ন আত্মের তুলনা নেই। বারান্দার অন্য প্রান্তে একটু আড়াল করে মিসেস কার্নির ড্রয়িং রুম, তারই পাশে ছোট্ট লেখা কাম খাওয়ার টেবিল, বারান্দার সামনে থেকে লতানো গোলাপ, লতিয়ে উঠেছে টবের মানি প্ল্যান্টস। মিসেস কার্নি বললেন, বসো বসো, আমি একটু কাজ সেরে আসছি। চা খাবে তো? হ্যাঁ, খাবো। একটু পরে ওর আয়া এসে চা দিয়ে গেল। টেবিলের ওপর ওর যৌবনের একটা ফটো ছিল, রাইডিং ব্রিচেস পরা ফুটন্ত একটি দপদপানো দামাল মেয়ে। সেই ফটোর দিকে চেয়ে আজকের 67 বছরের বৃদ্ধাকে চিনতেও কষ্ট হয়। এক দৃষ্টে ওই ফটোটার দিকে চেয়েছিলাম। তিনি বললেন, কি দেখছো? কিছু না। আমার ছবি নয়, বলো আমার অতীতকে দেখছো, আমার পুরনো আমিকে দেখছো। তাকিয়েছিলাম। সুন্দরী স্বাস্থ্যবতী একটি হাসি খুশি মেয়ে, কাঁধে ঝাঁপিয়ে পড়েছে কোঁকড়া চুল, হাসি মুখে চেয়ে আছে সে সামনের দিকে। আমি বললাম, আপনার কষ্ট হয় বুঝি এই ছবি দেখলে? নট অ্যাট অল, আমি এখনো খুশি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, I have very much enjoyed this life and I enjoy it even today. শুধু বড় একা একা লাগে মাঝে মাঝে, এছাড়া আমি খুব খুশি। লাইফ ইজ এ ওয়ান্ডারফুল থিং, বুঝলে? আমি আবার প্রথম থেকে শুরু করতাম আমার 5 বছর বয়স থেকে, যদি আমাকে ভগবান সেই সুযোগ দিতেন। দাঁড়াও, তোমাকে আমার ও মিস্টার কার্নির সব ছোটবেলার ছবি দেখাচ্ছি। What a wonderful time we had. I really do miss my man. শোবার ঘর থেকে মিসেস কার্নি অনেকগুলো ছবি নিয়ে এলেন। 2-3টে অ্যালবাম ভর্তি ছবি, ওর বাবা মার ছবি, ওর শ্বশুরবাড়ির অনেকের ছবি, ওদের হানিমুনের ছবি। মিসেস কার্নি বলছিলেন, জানো, শেষ বয়সে মিস্টার কার্নি অন্ধ হয়ে গিয়েছিলেন। যে লোকটা ভীষণ চটপটে ছিল, কাজের লোক ছিল, যে আমাকে সারা জীবন সব রকম আরামে আনন্দে রেখেছিল, সেই লোকটার শেষ বয়সে যে কী দুর্দশা হয়েছিল তা কি বলবো। এই আমি, এই অবলা নারী, এই মিসেস উইনফ্রেড কার্নি তখন তার সব কিছু ছিল। আমার রোজগারে তার খেতে হতো। তার পক্ষে সেই শেষের দিনগুলো বড় লজ্জার ছিল। কোন আত্মসম্মান জ্ঞানী পুরুষ মানুষ স্ত্রীর উপর নির্ভর করে তার দয়ায় বেঁচে থাকতে চায় বলো তো? অবশ্য পুরুষদের এটা অন্যায়। তারা যদি আমাদের ভালোবাসে তবে তাদের মনে কোনো দৈন্য থাকা উচিত নয় এই বাবদে। একে দৈন্য বলা যায় কি না জানি না, তবে সত্যি কথা বলতে কি, আমরা মেয়েরা পুরুষদের এই সম্মান জ্ঞান বা দম্ভ যাই বলো খুব পছন্দ করি।
কি জানি, মনে হয় যে পুরুষের এই সম্মান জ্ঞান নেই, যে এমন অবস্থায় নিজেকে অসহায় ও কর্তব্যচ্যুত বলে মনে করে না, তাকে কোনো মেয়ের পক্ষে ভালোবাসা সম্ভব নয়। তারপর অনেকক্ষণ আমরা দুজনে চুপচাপ বসেছিলাম। ওর কথার উত্তরে আমার কিছু কথাই বলার ছিল না। অনেকক্ষণ পর মিসেস কার্নি বললেন, জানো মিস্টার বোস, উনি মারা যাবার আগে হাতড়ে হাতড়ে আমার হাত খুঁজে নিয়ে নিজের হাতে নিতেন, আর ধীরে ধীরে বলতেন, আমার হাতে হাত রাখো, আমার বড় শীত করে। আর বলতেন, ও মাই গার্লি, তুমি তোমার এই ছোট্ট ছোট্ট গোলাপ ফুলের পাপড়ির মতো হাত দুটো দিয়ে কি কষ্টই না করছো, তোমাকে আমি কত কষ্টই না দিলাম। তোমার এই সুন্দর হাত দুটো দিয়ে এই নিষ্ঠুর পৃথিবীর বিরুদ্ধে তুমি একাই লড়াই করে গেলে। তোমার জন্য আমার সারা জীবনে আমি যা না করলাম, তুমি আমার জন্য এই শেষ জীবনে তার অনেক গুণ বেশি করলে। বলতেন, আবার যদি তোমার সঙ্গে কখনো দেখা হয় অন্য কোনো জন্মে, কখনো যদি আবার যৌবনাবস্থায় দু চোখ খুলে তোমাকে দেখতে পাই, তো দেখবে আমি কি করি তোমার ঋণ শোধ করি। কথাগুলো বলতে বলতে মিসেস কার্নির দু চোখ বেয়ে জল গড়াতে লাগলো। বাইরে ঝিঁঝির শব্দ জোর হলো। ভারী একটা ভোঁতা আওয়াজ তুলে ডিজেলে টানা মেরুন রঙা মালগাড়ি চলে গেল অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে বার কাকনার দিকে। আমি চুপ করে বসে রইলাম। এখন কিছু বলা উচিত নয়, বলার নেই। একটু পরে খাবার এলো। খাবার বলতে তেমন কিছুই নয়, আন্ডা কারি ও পাউরুটি, সঙ্গে পেয়ারার জ্যাম। মিসেস কার্নি তার গেস্ট হাউসে অতিথিদের যেমন ষোড়শোপচারে খাওয়ান, নিজে তেমন খান না। খাওয়া দাওয়া শেষ হতে হতে রাত 8টা। রাত 8টা এখানে শীতের রাতে অনেক রাত। যাবার সময় উনি একটা টর্চ লাইট ধার দিলেন আমাকে, বললেন কাল মালুকে দিয়ে পাঠিয়ে দিতে। উনি রেলিং ধরে বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমি পিছনে শর্টকাট দিয়ে বেরিয়ে এসে দীপচাঁদের দোকানের সামনের মাঠে পড়লাম। অন্ধকার হলেও আকাশে একফালি চাঁদ ছিল, আর ছিল নক্ষত্রমণ্ডলী। কোমরে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকা কালপুরুষ এক প্রাগৈতিহাসিক স্থবিরের মতো সমস্ত ব্রহ্মাণ্ড পাহারা দিচ্ছিলেন। অগণিত তারারা এই হিমের রাতে তাদের নীলাভ সবুজ চোখ মেলে তাকিয়েছিল। প্রথমে বেশ ঠান্ডাই লাগছিল, তারপর একটু হাঁটতেই গা গরম হয়ে গেল। দেখতে দেখতে মাঠ পেরিয়ে এলাম, ঝর্ণা পেরিয়ে সেই ভূতের বাড়ির পাশ দিয়ে এবং একা সায়ান্ধকর শিশির ভেজা পথে যেতে যেতে মিসেস কার্নির কথাগুলো কানে বাজছিল। লাইফ ইজ আ ওয়ান্ডারফুল থিং। কিন্তু আমার কেন এই কথা একবারও মনে হয় না? আমার এই ভরা যৌবনে, আমার এই সমস্ত রকম আপাতপ্রাপ্তির মধ্যেও কেন আমার মন সর্বসময় এমন অশান্ত থাকে? কেন এমন পাগলের মতো ছটফট করে? নাকি আমি একা নই, সবাই এরকম? প্রত্যেক মানুষ ও মানুষের মনের ভিতরেই বুঝি এমনিই একটা মন থাকে, যে মনটা প্রতিটা মুহূর্তে বিদ্রোহীর মাথা তুলে দাঁড়াতে চায়, যা পেল তাকে ধুলোয় ফেলে অন্য কিছুর দিকে হাত বাড়ায়। মাঝে মাঝে আমার নিজেকেই লাথি মারতে ইচ্ছে করে। কেন সুখী হতে পারলাম না সহজ পথে? সকলে যেমন করে সুখী হয়, কেন সর্বক্ষণ একটা কাঁকড়া বিছে আমাকে এমন করে কামড়ায়? কেন? একটু উষ্ণতার জন্য উপন্যাসের দ্বিতীয় পর্ব আজকে এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। কমেন্টে অবশ্যই জানাবেন। যারা নতুন শ্রোতা বন্ধু আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের পর্ব যখন আপলোড করব
তৎক্ষণাৎ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এছাড়া বুদ্ধদেব গুহর অন্যান্য উপন্যাস শুনতে ইচ্ছা হলে অবশ্যই আমার চ্যানেলের বুদ্ধদেব গুহ নোভেল প্লেলিস্টে গিয়ে শুনতে পারেন। সেখানে সমস্ত উপন্যাসের সমস্ত পর্ব পরপর আছে। আজকে এই পর্যন্তই। নতুন পর্ব নিয়ে শিগগিরই আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।